আমরা তো স্লো চলছি কেন? কোনো ক্লাস নাই তো, ধাক্কা দেয় একটা। কফি অর্ডার করেছিলাম আমরা, কফিটা কোল্ড কফি, স্ক্যাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। থাইল্যান্ডের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হোসেন আবদুল্লাহ। আজকে আমরা থাইল্যান্ডে, এটা তৃতীয় দিনেও আমরা কোনো সূর্যের দেখা পাই নাই। চারপাশে এভাবে কুয়াশাচ্ছন্ন ছিল। এখানে সূর্যের দেখা পেলে আরও অনেক সুন্দর প্রকৃতি দেখা যেত। অনেক বৃষ্টিও পড়ছে, সারাদিনই বৃষ্টি ছিল। এই বৃষ্টির মধ্যেও আমরা যখনই একটা ফাঁক পেলাম বের হয়ে পড়লাম, বৃষ্টি যখন একটু কম ছিল। রিসর্টটা থেকে আমাদেরকে ছাতাও দিয়েছিল, আমরা সেই ছাতা নিয়ে ঘুরতে বের হয়ে পড়ি। তো একটা মোটরসাইকেল রেন্ট করি, আমরা মোটরসাইকেল রেন্ট করে বের হয়ে পড়ি পাহাড়ি এলাকায় ঘোরার জন্য। দূর দূরান্তে কিছুই দেখা যাচ্ছে না। শুক্রবার দিন ছিল, তো গোসল করে জুমার নামাজ পড়বো এই আশায় বের হয়ে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি। থাইল্যান্ডে এসে আজকে এটা আমাদের প্রথম শুক্রবার, তো পাঞ্জাবি পরলাম। এখানে আশেপাশে খুব কাছে মসজিদ নাই। এখন বের হব, দেখি কোথায় মসজিদ পাওয়া যায়। যদি মসজিদ পাই তাহলে জুমার নামাজটা ইনশাল্লাহ পড়ে নেব। এরপর আশেপাশে ঘোরার প্ল্যান আছে, দেখি কি কি করা যায় ইনশাল্লাহ। কুয়াশা অনেক বেশি, মেঘ না, এগুলো কুয়াশাই, যার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের কাছের সবুজগুলো তাও একটু দেখা যায়, কিন্তু দূরে একদম কিছুই দেখা যায় না, অনেক বেশি ঠান্ডা। আমরা বাইক ভাড়া করতে বাইরে হয়েছিলাম, কিন্তু দেখলাম কি আমাদের হোটেল রুমের সাথে এই বাইকটা আছে। তো বাইকটার একটা ভিডিও করে নিয়েছি, সরি স্কুটি আর কি, এবং এটা ফ্রি, এটা কোনো নাম্বার নাই। এবং সে বললো মাউন্টেনে এটা এমনিতেই চালানো যাবে। আমি তারপরেও তাকে জিজ্ঞেস করছি যে 40 কিলোমিটার আশেপাশে যাব, এদিক ওদিক ঘুরবো, কোনো সমস্যা আছে নাকি? তো সে বলছে না, কোনো সমস্যা নাই, এই আর কি। আমরা বাইকটা নিলাম ফ্রিতে, এখন দেখি কোথায় যাওয়া যায়। স্টার্ট করি, বাইকটা নিয়ে নিছি। গিয়ার ওয়ানে দেওয়া, বুঝে নিচ্ছি কেমনে চালায় বা কি জিনিস। এটা গিয়ারওয়ালা স্কুটি, সামনে চাপলেই গিয়ার 1, আবার সামনে গেলেই 2, আবার 3, আবার 4, আবার নিউট্রাল, 4টা আছে। সামনে দিলেই হয়, পিছনেও মনে একটা আছে, যদি আবার ব্যাকে দেওয়া যায় 1, 2, ব্যাক। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যদি বাইকটা বন্ধ হয়ে যায় রাস্তায়, তাহলে কি তারা আমাকে ঠিক করতে আসবে নাকি? বলছে হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় নাম্বারে ফোন দিলে তারা আমাকে ঠিক করার জন্য আসবে। এরকম কাজ করে আমরা আস্তে ধীরে চালাবো, সো তেমন ধরো প্যারা নেই। সামনের ব্রেকও ঠিক আছে। কোনো ক্লাচ নাই, তাই একটু অদ্ভুত লাগতেছে। আমার লাইসেন্স আছে, আমি এটা বলছি, জিজ্ঞেস করছিলাম বাইকের কাগজ আছে নাকি, কিন্তু এই বাইকের কোনো কাগজ নেই। বলছে এটা মাউন্টেনে এমনিতেই চালানো যায়, কোনো কাগজ লাগবে না। তারপরে সব চেক করে নিছি ওদের ভাষায়, ওদেরকে গুগল ট্রান্সলেটরে লিখে বলে বলে ওদের কাছ থেকে আবার মুখে বলায় সব কিছু জেনে নিচ্ছি। এদিকে আনো, দিকে দেখাও, গিয়ারটা দেখাও। এই যে এখানে 1-এ আছে, এটা সামনের দিকে চাপ দিলেই 2-তে চলে যায়, আবার ব্যাকে দিলে পিছনে। আগাই বাইকটাকে এখানেই রাখছি, বললাম আগে পাহাড়টা উঠে নিই তারপর উঠাবো, কারণ ব্রেকিং কেমন তো জানি না। আবার স্কুটি কেমন অদ্ভুত, ক্লাচ নাই, কিছু নাই। পায়ের ব্রেকও ঠিক আছে, তারপরও একা একা উঠেই সেই ব্রেক করা লাগলে 2 বার নামাই দিব।
ইউ ক্যান হিয়ার, তাইফা জিজ্ঞেস করতেছে এটা কি আরও ফাস্ট যায় না। আসলে রাস্তাটা কুয়াশাচ্ছন্ন ছিল আর বাইকটার ব্রেকটাও এত সুবিধাজনক ছিল না, তাই আস্তেই চালাচ্ছিলাম। আর নতুন বাইক, তাই মানে নতুন পরিবেশে নতুন বাইক, যেটা আমি কখনো আগে চালাই নাই, এই জন্য একটু সাবধানেই চালাচ্ছিলাম। আর একটা সমস্যা হলো, এটা রাস্তা তো উঁচা নিচা, তো তাইফা বসেছিল, সে কখনো ব্রেক করলে পিছন দিকে চলে যায়, কখনো সামনের দিকে চলে আসে। আমারও একই অবস্থা, যখন ব্রেক করি সব প্রেশার হাতের উপরে এসে পড়ে, সামনের দিকে আগায় যায়, আবার অ্যাক্সেলারেট করলে পিছন দিকে চলে যায়। এটা এরকম একটা অবস্থা ছিল। বাইকের কন্ডিশন এত ভালো না। স্লো চলতেছে কেন? কন্ডিশন ভালো নাই। এর মধ্যে মজার কাণ্ড হলো, আমি ভুলে একবার হর্ন দিয়ে ফেলছি। আর এখানে কেউ ভুলে হর্ন দিয়ে ফেললে চারপাশ থেকে সবাই তাকায় থাকে, কেন হর্ন দিল। হ্যালো হ্যালো। আমরা ওদেরকে মজা করে হ্যালো বলেছিলাম, তো ওরা অ্যাকচুয়ালি কি বলছে বুঝতে পারি নাই। কাপকুন কা বলেছে না সোয়াদিহা, যদি সোয়াদিহা বলে থাকে তাহলে তারা হ্যালোই বলেছে, আর যদি কাপকুন কা বলে তাহলে থ্যাংক ইউ বলেছে আর কি। সামনে উঁচু পাহাড় দেখে আমি তাইফাকে আগে থেকেই বলে দিলাম যে আমাকে ধরে শক্ত করে, কারণ বাইকটা সেকেন্ড গিয়ারে ছিল, সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ারে দিতেই ধাক্কা লাগে এবং পিছন থেকে উল্টাও যেতে চায়। তারপরে অনেক স্লো ছিলাম, ফার্স্ট গিয়ারে দিয়েছি, ফার্স্ট গিয়ারে বাইকটা উঠতেছিল না, এরকম একটা অবস্থায়। তো এই বাইকটা যেহেতু ক্লাচ নাই, এটা অল দ্য টাইম ওখানকার এলাকার মানুষজনকেও দেখলাম যে তারা যখন গিয়ার চেঞ্জ করতে হয় তখন বাইক পুরোপুরি থামায়ে তারপর গিয়ারটা চেঞ্জ করে। আর যে ব্রেক থেকেও শব্দ আসতেছিল, তা আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। অনেক মানে ব্রেকটা খুব কম হয়, এখান থেকে আমরা পরে তেল নেই। এখানে অ্যানালগ পদ্ধতিতে আমরা আমাদের দেশে যেমন তেল বিক্রি করে ওরকম খোলা তেল কিনে নেই, বাইকে ঢুকাই অল্প একটু। সম্ভবত 100 বাতের তেল ঢুকাইছিলাম, প্রায় 50 বাত মনে হয়। 50 বাত হচ্ছে আনুমানিক 200 টাকার তেল। তো নিজের বাইকটাকে অনেক মিস করতেছিলাম, কারণ মাত্র 150 সিসি বাইক, ওটা দিয়ে কই না গেছি, পাহাড়ি রাস্তায় এগুলো উঠা কোনো ব্যাপারই না ওই বাইক দিয়ে। আর এখানে এই বাইক দিয়ে মানে বাইক চালাচ্ছি নাকি হাঁটতেছি এটাও বোঝা যাচ্ছে না, আসলে এই একটা অবস্থা। তো তারপরে অনেক মজাই লাগছে, বাইকটা না হলে এখানে এত ইজিলি চলাফেরা করা যাইতো না এই পাহাড়ি এলাকায়, চিয়াংমাই প্রদেশে, এটা মেরিন ডিস্ট্রিক্ট। বাইকটার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি একটু হতাশ বোধ করতেছিলাম যে আসলে কি ভুল পথে যাচ্ছি নাকি। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, যার কারণে হতাশাটা একদম গ্রাস করতে পারে নাই। এখন তো ঠিক জায়গায় যাচ্ছি নাকি? পথ ঠিকই ছিল, তাইফা সুন্দর সুন্দর পথের ছবিও তুলেছিল। আসলে গুগল ম্যাপকে ট্রাস্ট করতে ভয় লাগতেছিল পাহাড়ি এলাকায়, যে কারণ একটু স্ট্রেস ফিল করতেছিলাম। তারপরে আসার সময় এতটা কষ্ট হয় না, যাওয়ার সময় যতটা মানে বাইকটা নিয়ে পেরেশানি হচ্ছিল, কারণ মানে একদম নতুন নতুন চালাচ্ছি তো, আরও এইরকম কন্ডিশনের বাইক কিছুক্ষণ চালাইলে আসলে যে কোনো যানবাহনের সাথে মানুষ ইউজ টু হয়ে যায়, তা আমারও ইউজ টু হতে একটু সময় লাগছে। তো চলতে চলতে আমরা গুগল ম্যাপ দেখেই একদম একটা এটিএম বুথ খুঁজতেছিলাম প্রথম, যেহেতু আমাদের কাছে একদম টাকা নেই, মানে খাওয়ার জন্য আজকের দিন যদি এটিএম বুথ না পাই তাহলে খাওয়া দাওয়া হবে না, এরকম একটা অবস্থা। পাহাড়ি এলাকায় ওরা এটিএম কার্ড দিয়ে মানে টাকাও নেয় না, এরকম একটা অবস্থা। আমরা তো স্লো চলছি কেন? কারণ বাইকটা আমি নতুন চালাচ্ছি আর এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এই জন্য। আর পাহাড়ি এলাকা ব্রেক করতে না বললে একবারে খাতে গিয়ে পড়া লাগবে, এই জন্য চালানোই বেটার, নতুন এলাকা ঝামেলায় না পড়া যাবে। যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে সবাই ট্রাফিক নিয়ম মেনে চলে। তো এখানে যেসব গাড়িগুলো আমার পিছনে ছিল, আমি অনেক স্লো চালানো সত্ত্বেও তারা আমাকে ওভারটেক করতেছিল না, তা আমি নিজেই অনেক সময় জায়গা দিয়ে দিছি সাইড হয়ে। আর এরকম একদম মানে কাটা ছাড়া দাগ থাকলে ওইখানে তো তারা ওভারটেক করেই না, আর যখন মাঝখানে ডিভাইড থাকে দাগগুলোর মধ্যে তখন তারা ওভারটেক করে। তো রাস্তার নিয়ম কানুন অনেক ভালো। লাইন জঙ্গল কোস্টার, আমরা এখন এখানে যাচ্ছি
ইনশাল্লাহ। মানে আগে এটিএম বুথ লাগবে, একটা বাতও নাই, মানে পকেট পুরা খালি খালি। আই ডোন্ট থিংক আমরা বাদ নিতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ বাদ নিতে যাচ্ছি। মানে ম্যাপে যেটা লোকেশন দিছি এটা এটিএম বুথের লোকেশন আর কি। বাইকগুলো একবারেই কমফোর্টেবল না, মানে আমাদের বাইক হলে এতক্ষণে কত দূর পৌঁছায় যেতাম। মানে আমরা যেগুলো চালাই নর্মাল বাইক, এটা স্কুটার, মানে স্কুটারে এত আস্তে চালাচ্ছি, আস্তে চালায় ব্রেক ধরেও আমি সামনে নেমে যাচ্ছি। মানে ব্রেক, আমি যে ব্রেক ধরতেছি বাইক বাইক সামনে যাচ্ছে কিন্তু আমি নিচে নেমে যাচ্ছি, এটা কোনো কথা? সেই তো এই জন্যই আস্তে চালাচ্ছি, বুঝছো? রাস্তার অবস্থা কিরকম দেখছো? কারণ এখানে চালানো হচ্ছে, ব্রেক ঠিক মতো করতে পারাটা জরুরি, বুঝছো? আর তার মধ্যে গিয়ার চেঞ্জ করলে কোনো ক্লাচ নাই তো ঝটকা দেয়, ধাক্কা মারে। আমার পেছনে আরো দুটো গাড়ি আছে, তো আমি ডানে ইন্ডিকেটর দিলাম ওদের চলে যাওয়ার জন্য, কারণ আমি অনেক স্লো চলছিলাম। তো আমার নিজের কাছে অদ্ভুত লাগছিল যে ওরা আমার কারণে স্লো চলতেছে। গাড়িগুলো যে যাচ্ছে না একটা হর্ন দেয় ঠিক মতো, মানে পাশ দিয়ে যাওয়ার সময় স্লো হয়ে আস্তে ধীরে যায়, সবাই এরকম মানে রুলস মেনে চলে এখানে। ব্রেক করতেছি যে মনে হচ্ছে কি আমার হাতের মধ্যে সব প্রেসার পড়তে চাইছে, মানে সব কিছুর প্রেসার আমার হাতে দিয়ে দিচ্ছে। যে আমরা এখানে আসবো ইনশাল্লাহ, বুঝছো? আগে আমরা এটিএম বুথ থেকে টাকা নিয়েছি, তারপরে ইনশাল্লাহ ব্যাক করার সময় এখানে আসবো। কষ্ট করে একটু গুগল ম্যাপে দেখো। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা এটিএম বুথের কাছে চলে আসলাম। Then your destination will be ডেস্টিনেশন লেফটে 7-Eleven-এর পাশে হলো, আমি খেয়াল করি নাই, একটু সামনে চলে গেছিলাম, পরে আবার ঘুরায় 7-Eleven-এর কাছে আসলাম। এখানে যেটা খেয়াল করলাম যে নীল রঙের এটিএম বুথগুলোতে একটু খরচ কম, অর্থাৎ ক্যাশ আউট করলে 50 বাত চার্জ দিতে হয়, কিন্তু অন্যান্য এটিএমগুলোতে আমার যতটুকু খেয়াল আছে 220 বাত চার্জ দিতে হয়। আর সবচেয়ে বেশি পরিমাণ টাকা উঠাইলে আসলে এখানে এটিএম বুথ থেকে ক্যাশ আউট করাটা লাভজনক। এই বিষয়ে আমি বিস্তারিত অন্য একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। ক্যাশ আউট করে আমরা 7-Eleven-এ একটু ঘোরাঘুরি করলাম, এটা আমাদের দেশের আগোরা স্বপ্নের মতো। এই হচ্ছে নীল রঙের এটিএম বুথটা যেটার কথা বলছিলাম, চার্জ কম। এরপর আমরা গেলাম পাশের একটা লোকাল শপে। বাচ্চাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের ঠান্ডা বেশি লাগছিল, তো আমাদের দুজনের জন্য কাপড় চোপড় কিনতে গিয়েছিলাম, কিন্তু আমার জন্য কিছু পাইনি, তাইফার জন্য পাওয়া গেছে একটা জ্যাকেট আর একটা টুপি।
আমরা এখানে শপিং শেষ করলাম আলহামদুলিল্লাহ। এই দোকানটাতে ভিতরে গিয়েছিলাম, তাইফার জন্য একটা কানটুপি নিছি। এখানে মেয়েদের জিনিসই বেশি, ছেলেদের খুব কম, আর আমার সাইজে তো নাই। একটা জ্যাকেটও নিয়ে নিছে তাইফা, জ্যাকেটটাও খুব কম দাম পড়ছে। এখানে কাপড়ের দাম খুবই কম, মানে বাংলাদেশ থেকেও কম দেখলাম। আর তাদের সাথে বার্গেনিং করাটাও খুব মজা, মানে হেসে হেসে কথা বলতেছে, আর কথা তো বলতে পারে না ঠিক মতো, সো মানে ইংলিশ বলতে পারে না, সো সেও গুগলে টাইপ করে দিচ্ছিল, আমিও টাইপ করে দিচ্ছিলাম। তো ফাইনালি বার্গেনিংটা ভালোই হয়েছে। 10 টাকা কমাইতে 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 অনেক দূরই কমায় লাস্ট পর্যন্ত নিলাম আলহামদুলিল্লাহ। 2টা প্রোডাক্ট ভালোই কম দামে পাইছি। অ্যান্ড লাস্টে বলে আসলাম আমরা বাংলাদেশ থেকে। সে মনে হয় তার হাজব্যান্ডের সাথে কথা বলতেছিল, তো তখন সে তার হাজব্যান্ডের সাথে আমাদের ফোনে দেখাইলো, আমরা হাই দিলাম। পরে বললাম আমরা বাংলাদেশ থেকে, আপনার এখানে শপিং করে আমরা খুশি হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন পং ইয়াং জঙ্গল কোস্টারে ঢুকলাম। এখানে কি কি করা যায় দেখব। প্রথমে এখানে বাইকটা পার্ক করে নিছি, নাম্বার ছাড়া বাইক পার্ক করে এখন আমরা ভিতরে যাব ইনশাল্লাহ। দেখি ভিতরে কি আছে। আশপাশ ঘুরে দেখছিলাম আর ঝর্ণার শব্দ খুবই ভালো লাগছিল। এখানে অনেকগুলো রাইড আছে, যেমন ওই পাড়ের মধ্যে সাইকেল চালানো, তারপর জঙ্গল কোস্টার, 5D অ্যাডভেঞ্চার। তো আমরা এখানে টিকিট বুথে ঢুকে ফার্স্টে 2 জনের জন্য টিকিট নেই। আমরা একটা রাইড নিলাম, 2টা কয়েন দিছে। রাইডটা কিসের তো জানি না, মানে নামটা খেয়াল নাই। এটার নাম ছিল জঙ্গল কোস্টার। জঙ্গলের ভিতর দিয়ে একটা রেলের মতো পথ ধরে আমরা অনেক দূর ঘুরে আসছি, অনেক মজা লাগছে, কিন্তু ছবি বা ভিডিও করতে পারিনি, ছবি তুলতে বা ভিডিও করতে পারিনি। ছবি তোলা যাবে না, কিছু করা যাবে না, তো আমরা এই লাইনে দাঁড়ায় আছি। আমরা ভাবছিলাম একসাথে যাব, কিন্তু ওজন বেশি হয়, 2 জন একসাথে যেতে পারিনি, আলাদা আলাদা যেতে হয়েছে। তো আমার তাইফাকে নিয়ে অনেক টেনশন ছিল। লাস্টে তাইফা ঠিক মতো চলেই আসলো আলহামদুলিল্লাহ। মাত্র একটা ছবি তুলছে? না, ওরাই তুলছে একটাই। তাইফা তোমার এক্সপিরিয়েন্স বলো। আমি অনেক ভয় পাইছি, আমি শকে ছিলাম। তাই তো চলো অন্যগুলো ট্রাই করে দেখি আর কি কি আছে। আমরা এখন এটা ট্রাই করবো ভাবতেছি। মেয়েটা কেন জানি চিল্লাচিল্লি করতেছে, ভয় পাচ্ছে মনে হয়, তো এটাও মজার হবে আই গেস। আনফরচুনেটলি 5D অ্যাডভেঞ্চারটা ভিডিও করার কোনো অপশন নাই, তো আমরা মুখে মাস্ক পরে পরে এটা উপভোগ করলাম। মজার ছিল, একদম রিয়েল ফিল। এখানে অনেকগুলোই অ্যাক্টিভিটিস আছে, এর মধ্যে আমরা জঙ্গল কোস্টার এবং 5D অ্যাডভেঞ্চার ট্রাই করছি। দুটোই অনেক মজার ছিল। জঙ্গল কোস্টার অনেক ভয় লাগছে আমাদের। এই অ্যাক্টিভিটিটাও মজার ছিল, যদিও আমি ট্রাই করি নাই, কিন্তু অন্যকে করতে দেখেছি, এই আর কি। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আঁকাবাঁকা সেই পাহাড়ি রাস্তা ধরে আবার উপরের দিকে উঠতে থাকলাম। বের হওয়ার আগে আমরা এয়ারপোর্ট থেকে যে ট্যাক্সি দিয়ে এখানে মেরিন এসেছিলাম,
ওনাকে ফোন দিলাম যে আপনি আসেন, আমরা আবার চিয়াংমাই শহরে চলে যাব। তো উনি বললো 4:30টায় আসবে এবং এক্স্যাক্ট 4:30টায় চলে আসছে। তো এখন আমি যাচ্ছি রিসর্টের দিকে। বাইকটা ফার্স্ট গিয়ারে চলতেছে এবং খুব সুন্দর আঁকাবাঁকা রাস্তা। মনে হচ্ছিল এই বুঝে স্টপ হয়ে যাবে, কিন্তু না, ভালোই চলতেছিল। আমার কাছে মনে হচ্ছিল আমি পাঞ্জাবি পরছি বলে সবাই একটু দেখতেছিল যে এরকম পাঞ্জাবি পরে কোথা থেকে আসছে বা কই যাচ্ছে। আমার নিজের কাছে একটু খারাপ লাগতেছিল, কেনই বা পাঞ্জাবি বললাম এমন একটা এলাকায় এসে যেখানে কেউই পরে না। তারপরে তাইফা বলতেছিল আমাদের নিজেদের ঐতিহ্য এটাই সুন্দর, এত না ভাবতে এটা নিয়ে। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আমরা আগাইতে থাকলাম। যে দৃশ্য দেখেছি আলহামদুলিল্লাহ, এটা আসলে বলে বোঝানোর মতো না, এটা চোখে উপভোগ করা যায় শুধুমাত্র। চলতে চলতে আমরা একটা রেস্টুরেন্টে এসে থামলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। রেস্টুরেন্টের নামটা খুবই সুন্দর, অর্থাৎ পরিচিত। এখনই দেখাচ্ছি আমি, ইডেন কফি। তো তাইফা ইডেন কফি নামটা দেখে এখানে ছবি তুললো এই কফি শপের সামনে। ভিতরে ঢুকলাম, চারপাশে বাগানে ঘেরা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। নাস্তা করতে বসলাম আমরা এখানে ইডেন ক্যাফেতে। এখানে কফি অর্ডার করেছিলাম আমরা, কফিটা কোল্ড কফি, স্ক্যাম হয়ে গেছে। আমরা ভাবছিলাম হট কফি, কিন্তু দেখি কোল্ড কফি। যদিও এটা কোল্ড কফি কিন্তু অনেক মজা, লাভলি। অলসো আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইও অর্ডার দিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে কিছু ফল ফ্রুটসও দিয়েছে ওরা। ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর করে কাটা, গরম গরম, খুবই মজা। খাওয়া দাওয়া শেষে আমরা আমাদের আবার যাত্রা শুরু করলাম। এবার রিসর্টে গিয়ে আমাদেরকে ব্যাগ গুছিয়ে বের হয়ে যেতে হবে। উপরেই শুধু মেঘ, নিচে নাই। হ্যাঁ, আমরা যত উপরে উঠতেছি অত ঠান্ডা বাড়তেছে। হ্যাঁ, এদিক থেকে তেল নিছিলাম না তাই হ্যাঁ। ডানে থেকে তাহলে বামে যাবো না? বামে যাবো। বিসমিল্লাহ। স্লোই নামি, বিভাগ রাস্তাটা পিছিল, তার উপর দিয়ে পাহাড়, তার উপর দিয়ে বাইকের যে অবস্থা।
ভয় লাগতেছে। যেখানে থাকি সেখানে শুধু মেঘ আর মেঘ। আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের রাস্তা এটা আসতে, হ্যাঁ এটা অনেক ডেঞ্জারাস। তো আমি নেমে গেলে মনে হয় ভালো ছিল। এটা বাম দিক দিয়ে যেতে হবে, তুমি ডান দিকে কেন যাচ্ছ? আমি নেমে যাই। যখন চলতে থাকে তখন আমায় দেখে কোথা থেকে নিয়েছিলাম? তো আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি এখন। বাইকটা ওদেরকে ওদের মতো করে বুঝাই দিচ্ছি। এই জায়গা থেকে নিয়ে গেছিলাম, এখানেই রাখতেছি, কোথাও কোনো প্রবলেম নাই। ঠিক যেভাবে নিয়ে গেছিলাম ওভাবেই ফেরত নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। ভালো সময় গেছে, থ্যাংক ইউ ওদেরকে। ছোট একটা টিপস শেয়ার করবো এখানে, সেটা হচ্ছে আমি যখন ঢাকা থেকে থাইল্যান্ড আসছি তখন আসার সময় আমি এরকম একটা কনভার্টার নিয়ে এসেছি, এই যে এই কনভার্টারটা। কারণ এখানকার পোর্টগুলা কেমন হবে এটা আমি জানতাম না। সো একটা কনভার্টার নিয়ে আসলে, আমি একটা 2 পিনের আনছি, একটা এরকম 3 পিনের কনভার্টার নিয়ে আসছি। তো এটা সঙ্গে নিয়ে আসলে অবশ্যই হেল্পফুল হবে, এই আর কি। ওকে, সো আমরা এই প্লেসটা ছেড়ে এখন চলে যাচ্ছি। যা যেভাবে ছিল ওভাবে সুন্দর করে রেখে দিছি। প্লেসটা অনেক সুন্দর ছিল, ইভেন আজকেও কোনো সূর্য উঠে নাই, তারপর আলহামদুলিল্লাহ আমরা বাইরে অনেক এনজয় করেছি। অ্যান্ড এখানে যেই ট্যাক্সি দিয়ে আমরা আসছিলাম ওই ট্যাক্সিটাকে আবার কল করেছি, অ্যান্ড সেও চলে আসছে, ইভেন জাস্ট টাইমে চলে আসছে। মানে সে 4:30টায় আসবে বলছে, 4:29 আমাকে মেসেজ দিয়েছে চলে আসছে। বের হওয়ার আগে রিসর্টের লোকটাকে ডাকলাম, কারণ একে তো আমরা চেক আউট করবো, সো ওনাকে সব কিছু বুঝে নিতে বললাম। আর একটা গ্লাস ভেঙে ফেলেছিলাম ভুলক্রমে আমি, সেটা বললাম এবং থ্যাংক ইউ জানালাম। ขอบคุณมากสำหรับการต้อนรับของคุณ เรามีความสุขมากที่ได้พักที่นี่ สถานที่นั้นดีมาก ตอนนี้เรากำลังจะออกเดินทาง เพราะต้องการชมตัวเมืองเชียงใหม่ และเรา ไปเช็คข้างมูลก่อนได้นะครับ তারপর আমরা আমাদের মালামাল নিয়ে এই পিক আপে করে আবার উপরে উঠলাম। আমরা আসার সময়ও তারা আমাদেরকে এই পিক আপে করে নিচে নিয়ে আসছিল মালপত্র সহ।
তো তাদের সার্ভিসটা খুবই ভালো ছিল সব দিক দিয়েই, আর ছেলেগুলোও ভালো ছিল। আমি আসার সময় ওদেরকে টিপসও দিয়ে আসছি। এরপর আমরা রওনা দিলাম আমাদের ট্যাক্সিতে করে চিংমাই শহরে যাওয়ার জন্য। ট্যাক্সিটা যিনি চালাচ্ছিলেন ওনার নাম ছিল চারচাই। উনি খুবই ভালো মানুষ ছিলেন, অনেক টুকটাক করে অনেক কথাই বলেছিলেন। আর উনি থাকেন হচ্ছে চেংরাই প্রদেশে, আর আমরা আছি এখন চিংমাইতে। আমাদের দেশে ট্রাফিক সিস্টেম নিয়ে কথা বলছিল। এই যে যেমনটা দেখতে পাচ্ছি আমরা, উনি এই গাড়িটার পিছনে পিছনেই চলতেছে, কোনো তাড়াহুড়া নাই, ওভারটেক করার কোনো মানে মনোভাব নাই। ওখানকার সব কিছুই আমার কাছে অনেক ভালোই লেগেছে, কারণ আমাদের দেশে তো আসলে এগুলো নাই, সো ভালো লাগাটাই স্বাভাবিক। এখানে ভুল ওভারটেক করলে যেখানে সিসিটিভি ক্যামেরা আছে ওখানে 5000 বাত জরিমানা হবে, এই কথাই বলল। তবে একটা জিনিস হলো কি, যে মোটরসাইকেল সবখানেই সেম, অর্থাৎ মোটরসাইকেল যারা চালায় ওরা চিপা চাপা পাইলে এদিক ওদিক ঢুকায় দেয়। আমাদের দেশে যা ওই বিদেশেও তাই, হেলমেট পরে না বিদেশেও সেম। তবে ওখানকার মানুষজন মোটরসাইকেলকে যথেষ্ট সম্মান দেয়, অর্থাৎ তাদের সাথে কোনো বাড়াবাড়ি করে না। একটা মোটরসাইকেল একটা প্রাইভেট গাড়ির আগে চলে যাবে, তারা কিন্তু ওইটাকে বাধা দিবে না, বরঞ্চ সাইড করে দিবে। বা আমার যেটা নিজের কাছে মনে হয়েছে, দুইটা গাড়ির মাঝে এত ডিস্টেন্স থাকে যে লম্বা জ্যাম থাকলেও মোটরসাইকেল সবার আগে গিয়ে দাঁড়ায় থাকে। তো মোটরসাইকেল একটা পরিবেশ বান্ধব বাহন, সো ওইটাকে আমার মনে হয় তারা সেভাবেই দেখে। এখানেও মোটরসাইকেল যারা চালায় ওরা হেলমেট না পরলে অনেক বড় অঙ্কেরই জরিমানা হয়। চাচাই যেটা বললেন যে প্রায় 5000 বাত সম্ভবত জরিমানা। মোটরসাইকেলকে আমি পরিবেশ বান্ধব বললাম কারণ একে তো দুজন একসাথে যে কোনো জায়গায় যাওয়া যায়, এবং পরিমাণে একটা গাড়ির তুলনায় কম তেল খরচ করে, অর্থাৎ কম তেল বার্ন করতেছে। সো কম তেল বার্ন করে একটা গাড়িতে যদি একজন একা বা দুইজনও যায়, যে পরিমাণ তেল বার্ন হবে একটা মোটরসাইকেলে করে দুজন গেলে তার অর্ধেক তেল পুড়বে। সো অবভিয়াসলি পরিবেশ বান্ধব এই দিক থেকে আর কি। চারপাশে সুন্দর দেখতে দেখতে আমরা চিংমাই শহরের দিকে আগাইতে থাকলাম। আপনারাও দেখতে থাকেন চারপাশের সৌন্দর্য। এই রাস্তাগুলো আমাদের বান্দরবান সাজেকের মতোই অনেক সুন্দর, আমাদের চেয়েও বেশি সুন্দর, এবং যথেষ্ট পরিমাণ রোড সাইন আছে, অন্ধকারে খুব ভালো দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা হলো তারা কিন্তু ফগ লাইট ব্যবহার করে না, তারপরও রাস্তাঘাট পরিষ্কার দেখা যায় অনেক। এই রোড সাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং চারপাশ এত সুন্দর সুন্দর ফুলে ভরা যে দেখতে খুবই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমরা চিংমাই শহরে গিয়ে আজকে রাত্রেবেলা ইনশাল্লাহ নাইট সাফারি পার্কে যাব। তো আজকের ভিডিওটা যাত্রাপথের মধ্যেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখাবো চিংমাই নাইট সাফারি পার্কে কি কি ছিল আমাদের জন্য, কি কি উপভোগ করেছি ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।